দেখে নেব খেলার সময় শিরোনাম। ডিপিএল ক্লাবগুলোর সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক। এ মাসেই খেলা শুরু করতে চায় বোর্ড। সুপার লিগ না হলেও বাড়ছে পার্টিসিপেশন ফি, থাকছে না বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ। এই বছর ফরেন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে, সবগুলি ক্লাব একসাথেই রাজি হয়েছে। সাকিবের ফেরা নিয়ে স্ট্যান্ডবাজি করেছে ফারুক বুলবুলের বোর্ড। মন্তব্য কোঅপ সভাপতি মিঠুনের। দেশের ক্রিকেটের স্বার্থেই তামিমকে সমর্থন দেওয়ার আহ্বান। সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি। বদলে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময়। ৩টার পরিবর্তে ওয়ানডে ম্যাচ শুরু 11টায়। টি-20 শুরু হবে দুপুর 2টায়। আমি পার্সোনালি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, টু বি অনেস্ট। এটা স্বাভাবিক, এটা যেটা খেলে না ওরা অফকোর্স ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি অ্যাজ আ ক্যাপ্টেন একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড। ফিট থাকার পরও সিঙ্গাপুরের বিপক্ষে একাদশের সুযোগ না দেয়ায় কাবরেরার উপর জামালের ক্ষোভ। সান মারিনো ম্যাচে রোনান সুলিভানকে চান JB6। এবং বাংলাদেশ ফুটবল লিগে কাল মর্যাদার লড়াই। মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। শিরোপার রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আকাশী নীলদের। শুরুতে ক্রিকেট কাটতে যাচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেটের অচল অবস্থা। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে চলতি মাসেই ডিপিএল শুরুর পরিকল্পনা বোর্ডের। 6 ভেন্যুতে একই দিনে খেলা আয়োজনের পাশাপাশি রাখা হবে রিজার্ভ ডে। তবে থাকছে না বিদেশি ক্রিকেটার কিংবা সুপার লিগ। 11 ম্যাচ শেষেই নির্ধারণ করা হবে চ্যাম্পিয়ন। পার্টিসিপেশন ফি বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা। আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দেয়ায় ভাঙল অভিমান। নবগঠিত অ্যাডহক কমিটির সঙ্গে বৈঠকে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ঘরোয়া ক্রিকেট লিগের মৌসুম প্রায় শেষের পথে, হাতে সময় নেই বললেই চলে। তবে সভায় এসেছে ইতিবাচক সিদ্ধান্ত। চলতি মাসেই প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা বিসিবির। তবে মৌসুমের বড় অংশ শেষ হয়ে যাওয়ায় এবার হচ্ছে না সুপার লিগ, বরং সিঙ্গেল লেগে হবে খেলা। 6 ভেন্যুতে একই দিনে 6 ম্যাচ আয়োজনের পরিকল্পনা। বৃষ্টির কথা বিবেচনায় রেখে থাকছে রিজার্ভ ডে। লিগের 11 ম্যাচ শেষে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। ট্রান্সফারের ডেটটা তারা সোমবার দিন জানাবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। মোস্ট প্রবাবলি খেলা 22 থেকে 25 তারিখের মধ্যে স্টার্ট হবে। আমরা এবছর চেয়েছি যে যাতে একসাথে 6টি মাঠে খেলা হয়, যাতে আমাদের ওই পরের দিন মানে প্রথম দিন 3টা ম্যাচ, পরের দিন 3টা ম্যাচ না হয়ে, যাতে 6টা মাঠেই একসাথে প্রিমিয়ার লিগটা এবং পরের দিন যাতে রিজার্ভে থাকে। সবশেষ প্রিমিয়ার লিগে জীবনের কঠিনতম সময় পার করেছেন তামিম ইকবাল। একইভাবে এবারের বিপিএলে ঘটেছে কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর মতো হৃদয় বিদারক ঘটনাও। নিজের অভিজ্ঞতা থেকে ইতিবাচক পরিবর্তনের সিদ্ধান্ত বিসিবি সভাপতির। ভেন্যুগুলোতে থাকবে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স। খেলোয়াড়দের খাবার সরবরাহ করা হবে বোর্ডের তরফ থেকে। পার্টিসিপেশন ফি 15 লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা। গত বছর আমরা প্রত্যেকটা ক্লাব 15 লাখ টাকা করে পেয়েছিলাম, এইবার সেটা উন্নতি হয়েছে 25 লাখ টাকায়। যদিও আমরা 30 লাখ টাকার জন্য আবেদন করছি। আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে কনফার্ম করেছেন যে মেডিকেলের যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স, যেটা আইসিইউ সাপোর্ট থাকবে, এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল সেই ফ্যাসিলিটিসটা ইনশিওর করতে পারে। যদি সেটা নাও হয়, কীভাবে ম্যাক্সিমাম বেনিফিটটা বা আমাদের ওই মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া যায় সেটার চেষ্টা করবেন। তবে বিশ্বকাপ সামনে থাকায় লোকাল ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দিতে এবারও থাকছে না বিদেশি খেলোয়াড় কোটা। এই বছর ফরেন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে, সবগুলি ক্লাব একসাথেই রাজি হয়েছে ফরেন প্লেয়ার না খেলানোর জন্য। শনিবার প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। অচল অবস্থা কাটাতে এই লিগগুলো দ্রুত আয়োজনের প্রত্যাশা ক্রিকেট বোর্ডের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটকে ভালোবাসলে সবার উচিত তামিম ইকবালকে সমর্থন দেয়া। সাবেক অধিনায়ক ক্রিকেটকে এগিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন দাবি করে তার পাশে দাঁড়াতে সমর্থকদের প্রতি আহ্বান জানালেন কোঅপ প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। সাকিবের ফেরা নিয়ে আগের বোর্ডগুলো স্ট্যান্ডবাজি করেছে বলেও মন্তব্য করেন তিনি। মিঠুনের আশা, সাকিব আল হাসানের সমস্যাগুলো নিয়ে দ্রুতই সমাধানের জন্য কাজ করবেন তামিম ইকবাল।
আমিনুল ইসলাম বুলবুলকে বিদায় করে বিসিবির হর্তাকর্তা বনে গেছেন তামিম ইকবাল। নির্বাচনে আসিফ মাহমুদের অবৈধ হস্তক্ষেপ, এনএসসির তদন্ত প্রতিবেদন, অ্যাডহক কমিটি সবকিছুই পক্ষে এসেছে সাবেক ক্যাপ্টেনের, যে কারণে অনেকেরই চক্ষুশূল এখন ড্যাশিং ওপেনার। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জাতীয় সংসদ সব জায়গাতেই চলছে সমালোচনা। কিন্তু ক্রিকেটের স্বার্থে এই বিষয়গুলোকে অবান্তর বলে মনে করেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। তার সোজা কথা, দেশের ক্রিকেটের ভালো চাইলে সমর্থন দিন তামিমকে। সাপোর্ট করেন, ক্রিকেটটাকে সামনে নিয়ে যাওয়ার বাধা হয়েন না, পারলে কোঅপারেট করেন, না হলে একটু যারা ভালো চায় তাদেরকে কাজ করতে দেন। প্রথম পূর্ণাঙ্গ সভাতেই তামিম মন জিতে নিয়েছেন ক্রিকেটারদের। ঘরোয়া সার্কিটের দীর্ঘদিনের আক্ষেপ মিডিয়া দিয়েছেন নিজের প্রথম সিদ্ধান্তেই। বিষয়টিকে দারুণ ইতিবাচক হিসেবে দেখছেন মিঠুন। তার বিশ্বাস, এই ধারাবাহিকতাতে ধীরে ধীরে আরও ক্রীড়াবান্ধব সিদ্ধান্ত আসবে এই বোর্ডের তরফ থেকে। আগে ধরেন একটা জাস্ট কোনোরকম ধামাচাপা দেওয়ার জন্য 5,000 বাড়িয়ে দেওয়া হতো, সেই জায়গা থেকে বের হয়ে এই ক্রিকেট বোর্ড আমাদেরকে যেভাবে প্লেয়ারদের এক্সপেকটেশন অনুযায়ী এবং তাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে প্লেয়ারদের জন্য চেষ্টা করেছে, এতে পুরা ক্রিকেট অঙ্গন খুবই খুশি। সাকিব আল হাসানের ফেরা নিয়ে বেশ সরব ছিলেন সাবেক বোর্ডের কয়েকজন পরিচালক। যদিও গতানুগতিক কিছু কথা ছাড়া বিষয়টি যে একেবারেই আগায়নি তা বোঝা যায় সাকিবের কথাতেই। বিষয়টি নিয়ে কথা বলেছেন মোহাম্মদ মিঠুনও। বুলবুলের বোর্ড বিশ্বকাপে যাওয়ার ব্যর্থতা ঢাকতে সাকিবকে ঢাল হিসেবে ব্যবহার করে স্ট্যান্ডবাজি করেছে বলে মত তার। আশা, তামিমের হাত ধরে এবার ঘুরে যাবে পরিস্থিতি। সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি, যে সবাই ওনার নামটা ইউজ করেছে নিউজের জন্যে। তো আমি মনে করি এই জিনিসগুলো না করে আসল জায়গায় ওনার জন্য যদি কেউ কিছু করতে পারে, গভর্নমেন্টের সঙ্গে সেটা আলাপ করে প্রপার ওয়েতে ওনার যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সমাধান করে উনি যেন বাংলাদেশে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করাটা আমার মনে হয় ভালো হবে। জাতীয় দলের ক্রিকেটারদের বাইরে বাকি সবার জন্যই অনুশীলন সুবিধাদি বড্ড অপ্রতুল বাংলাদেশে। দিনের পর দিন বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা হলেও এখনো কোনো সুরাহার পথ দেখাতে পারেননি কেউ। তামিমের সঙ্গে দেখা করেও বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্রিকেটার প্রতিনিধিরা। তামিম ইকবাল এখানেও পরিবর্তন আনতে পারবে বলে বিশ্বাস তাদের। এটা নিয়ে অলরেডি প্রচুর কথা হয়েছে, আপনারাও কথা বলেছেন যে একজন টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে যে এরকম ফ্যাসিলিটিস থাকা উচিত, আমাদের তার ধারের কাছেও নাই। তো এই বিষয়টা সবারই মাথায় আছে, সবাই ফ্যাসিলিটিস নিয়ে অনেক কথা বলে। আমি বলবো যে এখানে তামিম ভাই এসেছেন এবং ওনার যে কমিটিটা এসেছেন, তারা এসেই যেভাবে কাজ শুরু করেছেন এবং যেভাবে মেইন জায়গাগুলোতে হাত দেওয়া শুরু করেছেন, আমি শিওর যে সময়ের সাথে সাথে আমাদের যে অনেক বছরের যে আশা বা যে আক্ষেপ সেগুলো পূরণ হয়ে যাবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বদলে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে এবং টি-20 সিরিজের সময়সূচি। সরকারের নির্দেশ মেনে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সবগুলো ম্যাচ দিনের আলোয় করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের অ্যাডহক কমিটি। বোর্ড মিটিংয়ের পর তামিম বিষয়টি জানালেও আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সূচি প্রকাশ করেছে বিসিবির মিডিয়া ইউনিট। পরিবর্তিত সূচিতে ম্যাচের তারিখ কোন পরিবর্তন আনা হয়নি, বদলে গেছে ম্যাচ শুরুর সময়ও। আগে ওয়ানডে ম্যাচ বিকেল 3টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এবার শুরু হবে সকাল 11টায়, আর শেষ হওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে সন্ধ্যা 6:30টায়। মূলত ফ্লাডলাইট যাতে খুব বেশি ব্যবহার করতে না হয় তাই এমন সিদ্ধান্ত। ম্যাচের ভেন্যু রয়েছে আগের মতোই, প্রথম 2 ওয়ানডে মিরপুরে আর শেষ ম্যাচ চট্টগ্রামে। টি-20 সিরিজেও এসেছে পরিবর্তন, সন্ধ্যা 6টার পরিবর্তে এবার সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচগুলো শুরু হবে দুপুর 2টায় আর শেষ করার সময় বিকেল 5:10। প্রথম 2 ম্যাচ চট্টগ্রামে আর সিরিজের শেষ টি-20 অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। দেশের ক্রিকেটে সাকিব তামিমের মতো বড় তারকা না থাকার আক্ষেপ নাজমুল হোসেন শান্তর, তবে বিশ্বাস করেন নতুনদের মধ্যে অনেকেই তাদের জায়গা নেয়ার যোগ্যতা রাখে। এছাড়া প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের 11তম আসর শুরুর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এই টুর্নামেন্টকে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক। আমরা সাকিব ভাইকে দেখছি, তামিম ভাইকে দেখছি, মুশফিক ভাইকে দেখছি। তো এখন যদি ওইভাবে আমি কম্পেয়ার করি, অবশ্যই ওই জায়গাটাতে আমরা একটু স্ট্রাগল করতেছি।
ঝুঁকি নিয়ে মাঠে নেমে মাশরাফিকে জড়িয়ে ধরা, সাকিবের মতো বিশ্বসেরা হতে চাওয়া, তামিমের মতো আগ্রাসী ব্যাটিংয়ের ইচ্ছা, মুশফিক মাহমুদুল্লাহর মতো ডিসিপ্লিন হওয়া। একটা সময় এই ক্রিকেট এবং ক্রিকেটাররাই ছিলেন সবার আদর্শ, শান্ত হৃদয়দের ছোটবেলার অনুপ্রেরণা। বিশ্বের বুকে তাদের পরিচিতিও ছিল অনেক, কিন্তু বর্তমান সময়ে আইডল মানার মতো ক্রিকেটার দেশের ক্রিকেটে নেই বললেই চলে। বড় ক্রিকেটার না থাকার আক্ষেপ আছে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। এখন স্টার দেখে আমাদের টিমে স্টিল আছে, আমি বিশ্বাস করি মোস্তাফিজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট বোলার আমার কাছে মনে হয়। এটাও সত্য যে গ্যাপ অবশ্যই হয়েছে, আমাদের অনেক বেশি দায়িত্ব যে এই গ্যাপটা কিভাবে আমরা পূরণ করি, এবং আমরা যদি ভালো অবস্থানে যাই বাংলাদেশ টিমের জন্য যেরকম ভালো, পাশাপাশি যে ছেলেগুলো যে ক্রিকেটারগুলো খেলতে চায় তারাও আমাদেরকে দেখে হয়তো মোটিভেটেড হবে। এদিন প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের 11তম আসরের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন শান্ত। এই টুর্নামেন্টটা খেলেছেন তিনি নিজেও। তাওহিদ হৃদয়েরও হাতে খড়ি এই স্কুল ক্রিকেটের মাধ্যমে টুর্নামেন্টকে আরো গুরুত্ব দেওয়ার পরামর্শ দুজনেরই। প্রত্যেকটা স্কুল থেকে বেস্ট প্লেয়ারগুলো সিলেক্ট করে যদি আমরা বাইরে কোনো দেশের সাথে খেলতে পারি বা কোনো স্টেটের সাথে ম্যাচ খেলতে পারি, তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য আরো ভালো এবং এই টুর্নামেন্টটা আরো আগ্রহের সাথে প্লেয়াররা খেলতে চাবে। স্কুল ক্রিকেট এমন একটা জায়গা যেখানে থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে, অনেক প্লেয়ার এই জায়গায় পার্টিসিপেট করেছে। ইভেন আমি 4 বছর খেলেছি। আমরা চাই যে এই টুর্নামেন্টটা যেন বৃষ্টির সিজনে না হয়, যদি একটু আগে করা যেত তাহলে প্লেয়াররা সব ম্যাচ খেলতে পারতো। 2015 সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে এই স্কুল ক্রিকেট। বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলোর পাশাপাশি এই টুর্নামেন্ট তরুণ প্রতিভা তুলে আনার অনন্য এক মঞ্চ। এবার এই টুর্নামেন্টটা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধান নির্বাচক ও গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাবিবুল বাশার। কেউ আসলে মিসড আউট হন না, যারাই ভালো করেন আমার সিলেক্টররা সবাই কম বেশি খেলা ফলো করেন। যে খেলাগুলি সিলেক্টররা যেতে পারেন সেটা আমাদের কোচেসরা যান। স্কুলটা পরে শুরু হওয়ার জন্য শেষের দিকে বৃষ্টির সিজন এখন শুরু হয়ে যেতে খুব ওয়াইজ না। এই বছর যখন আমি আসলে আসলে প্ল্যান হয়ে গেছে, তো নেক্সট টাইম যারা আসবেন আমার তার কাছে থাকবে যে স্কুল ক্রিকেটটা যেন আমরা আগে শুরু করতে পারি। 64 জেলা 350 স্কুলের অংশগ্রহণে হবে এবারে টুর্নামেন্ট। 15 জনের পরিবর্তে এবার 25 জন সেরা ক্রিকেটার পাবেন স্কলারশিপ। অর্থের পরিমাণও 60 থেকে 1,20,000 করেছে প্রাইম ব্যাংক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ফুটবল দলে নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন লাল সবুজ অধিনায়ক জামাল ভুঁইয়া। ফিট থাকার পরেও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মূল একাদশের সুযোগ না পাওয়ায় কোচের উপর ক্ষোভ প্রকাশ করলেন জামাল। এদিকে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলতে মুখে আছেন JB6। অনূর্ধ্ব-20 সাফে দুর্দান্ত পারফর্ম করা রোনাল্ড সুলিভানকে দেখতে চান জাতীয় দলের ক্যাম্পে। কাগজে কলমে তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। বাংলাদেশের যে কোনো ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তার সরব উপস্থিতি। তবে কোনো এক অজানা কারণে লাল সবুজদের মূল একাদশে জায়গা হয় না অধিনায়ক জামাল ভুঁইয়ার। কিছুদিন আগে শেষ হওয়া বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচেও সিঙ্গাপুরের বিপক্ষে পুরোটা সময় কাটিয়েছেন সাইড বেঞ্চে। অথচ এর আগে যখনই সুযোগ পেয়েছেন চেষ্টা করেছেন নিজের সেরাটা উজাড় করে দেওয়ার। ভালো পারফর্ম করেও ম্যাচ শেষ হতে যাওয়া লাল সবুজ কোচ হাবিয়ার কাবরেরার মন জয় করতে পারেননি JB6। এবার জাতীয় দলে নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন বাংলাদেশ অধিনায়ক। রীতিমতো হাবিয়ার কাবরেরার উপর ক্ষোভ ঝাড়লেন জামাল ভুঁইয়া। অনেস্টলি বলি, আমি একদম স্যাটিসফাইড না, কারণ এশিয়া কোয়ালিফায়ার্স আমি একটাও চান্স পাই না। বাট আপনি যদি দেখেন যে ম্যাচ আমি খেলছি আগের বছর, প্রথমে ম্যাচ ছিল ভুটানের সাথে, ওইখানে আমি একটা অ্যাসিস্ট করছি। তো আমি পার্সোনালি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, টু বি অনেস্ট। এটা স্বাভাবিক, এটা যেটা খেলে না ওরা অফকোর্স ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি অ্যাজ আ ক্যাপ্টেন একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড। চলতি মাসে শেষ হতে যাচ্ছে কাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবলের পথ চলা। এর মধ্যেই নতুন কোচের খোঁজে বাফুফে। কোচ হিসেবে জামাল এমন একজনকে চান যিনি এগিয়ে নিয়ে যাবেন দেশের ফুটবল। এই স্কোয়াডে পটেনশিয়াল ফুলফিল করতে পারে এরকম একটা, আমি মনে করি এরকম একটা কোচ দরকার। যেহেতু কাবরেরা উনি অনেক চেষ্টা করছে, বাট আনফর্চুনেটলি এটা আমার কোয়ালিফাই করতে পারে না, যেটা আমার নারী দলে কোয়ালিফাই করছে এটা আমরা করতে পারি না। সো এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল। আগামী জুন উইন্ডোতে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো ইউরোপের দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছেন জামাল। বিষয়টা ইতিবাচক হিসেবেই দেখছেন JB6। আমি দেখতেছি পজিটিভ, কারণ আমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারি সান মারিনোর সাথে,
তা আমি মনে করি অন্য ইউরোপিয়ান টিমস ওরা বাংলাদেশের সাইডে দেখবে, মানে আমরা অন্য টিমের সাথে ও খেলতে পারবো। এদিকে আসন্ন অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করা রোনান সুলিভানকে এখনই জাতীয় দলের ক্যাম্পে দেখতে চান জামাল ভুঁইয়া। He should be called up for the next camp. ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল লিগে কাল 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডানের লড়াই। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3:30টায়। শেষ অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন ফুটবলাররা। পয়েন্ট টেবিলের ব্যবধান কমাতে জয়ের কোনো বিকল্প নেই আবাহনীর সামনে। আর নতুন কমিটির অধীনে প্রথম ডার্বিতে মর্যাদা রক্ষার লড়াই সাদা কালোদের। আবাহনী মোহামেডানের ম্যাচ সবসময় এটা বিগ ম্যাচ, বাংলাদেশের ডার্বি ম্যাচ বলা হয়, সেটার জন্য আলাদা একটা প্রেশার থাকে। কিন্তু কোচ আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে টেকনিক্যালিভাবে, আমরা ওইভাবেই কাজ করব। আর কোচের দিক থেকে আমরা 100% কনফিডেন্স আছে। আগের ম্যাচে আমাদের কিছু সিলি মিস্টেক ছিল, যেটা আমরা মাঝখানে অনেক দিন সময় পাইছি, সেটা রিকভারি করতে পারছি। আমরা নতুনভাবে প্ল্যান করে মাঠে নামবো ইনশাল্লাহ জিতার জন্য। যে অবস্থানে আছি আমরা, এখান থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয় তাহলে আমাদেরকে জয়লাভ করাটা জরুরি, এবং সেই সাথে লিগ রেসেও টিকে থাকার একটা বিষয় রয়ে গেছে। সব কিছু মিলিয়ে আমি বলবো যে এই ম্যাচটা আমাদের প্লেয়াররা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে জয়লাভ করার জন্য। হারলে অনেক বিপদ অবশ্যই, এবং আমাদের জয়ের জন্য মাঠে নামতে হবে, প্লেয়াররা সবাই জানে। নতুন কমিটি আমাদের আসার পরে প্লেয়ারদের সব উজ্জীবিত। এখন কালকে খেলা ইনশাল্লাহ আমরা জয়ের জন্য নামবো মাঠে। গুরুত্বপূর্ণ অবশ্যই 100% সবারই যে এফোর্ট দেওয়া লাগবে, এটাই। যেহেতু আপনাদের চিরপন্থী দল আবাহনী মোহামেডান এর যুগ যুগ ধরে আসতেছে, এটা আমরাও শুনে আসছি, তো সেই ক্ষেত্রে আমাদের 100% এফোর্ট থাকবে এই আগামী খেলাটা নিয়ে। সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাশ হলো জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন বিল 2026। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিলটি সংসদে উপস্থাপন করলে স্পিকার বিলটি নিয়ে ভোটাভুটির আয়োজন করেন, যেখানে প্রায় সকল সংসদ সদস্যই বিলটি পাশের পক্ষে রায় দিয়েছে। পরবর্তীতে বিলের দফাসমূহ নিয়ে বিল উত্থাপন করেন স্পিকার হাফিজ। এর উপর মোটামুটি ভোটাভুটি আয়োজন করা হয়। এই বিলের দফা সংশোধনেও সবার সম্মতিতে বিল পাশ হয়েছে। এছাড়াও বিলের এক দফা প্রস্তাবনা শিরোনাম এবং বলবৎ কারণে এই বিলে অন্তর্ভুক্তকরণের পক্ষে গ্রহণের উপর ভোটাভুটি হলে সেখানেও সংসদ সদস্যরা সম্মতি দিলে বিলটি পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। পক্ষে আছেন তারা না বলুন। আমার মনে টাইব্রেকারে হংকংকে 3-2 গোলে হারিয়ে এশিয়ান গেমসে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডে হংকং চায়নার বিপক্ষে দারুণ শুরু পায় বাংলাদেশ। 4 মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলের পর 17 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিনুল ইসলাম। 4 মিনিট পর ব্যবধান কমায় হংকং। দ্বিতীয় কোয়ার্টারে কেউ পায়নি জালের দেখা। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে হংকংকে সমতায় ফেরান আহমেদ ইশতিয়াক। এই কোয়ার্টারের মাঝামাঝি পেনাল্টি কর্নার থেকে ফের বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম। চতুর্থ ও শেষ কোয়ার্টারে জমে ওঠে লড়াই। 48তম মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার কাজে লাগানোর আগে ও পরে 2 গোল করে হংকং। তাতে 4-4 গোলে সমতায় শেষ হয় ম্যাচ। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ওয়াহিদুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বির গোলে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স লিগের খবর। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে লিগ প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হোঁচট খেল বার্সেলোনা। ঘরের মাঠে 2-0 গোলে হেরেছে কাতালানরা। অ্যাটলেটিকোর পোস্টে 18টি শটের মাঝে 60টি লক্ষ্যে রেখেও কোনো গোল আদায় করতে পারেনি বার্সা। এই জয়ে ইউসিএল এর সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল রোজি ব্লাঙ্কোসরা। ঘরের মাঠে অবশ্য শুরু থেকে দাপটি দেখায় বার্সেলোনা। প্রথম 10 মিনিটে প্রতিপক্ষ রক্ষণকে একরকম তটস্থ রাখেন রাশফোর্ড, ইয়ামালরা। 2 ফুটবলার দারুণ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা গোলে পরিণত করতে পারেননি। আলভারেজের শট অনায়াসে হাতে আটকান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। 58% বেশি বল দখলে রেখে 18টি শট নেয় বার্সেলোনা, যার মাঝে 7টি লক্ষ্যে থাকলেও একটাও গোল আদায় করতে পারেনি তারা। বিপরীতে 5 শটের মধ্যে 3টি লক্ষ্যে রেখেই সফল অ্যাটলেটিকো।
বার্সা সবচেয়ে বড় ধাক্কা খায় ম্যাচের ৪৪ মিনিটে। পাউ কুবার্সি লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগে পাওয়া সুযোগ ভালোভাবে কাজে লাগায় অ্যাটলেটিকো। বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে স্কোর করেন আলভারেস। দারুণ এক গোলে আর্জেন্টাইন ফরওয়ার্ড অ্যাটলেটিকোকে এগিয়ে দেন, যা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে তার ৯ম গোল। ক্লাবটির হয়ে এই প্রতিযোগিতায় কোনো আসরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আলভারেস। একজন কম নিয়েও আক্রমণ অব্যাহত রাখে বার্সা, তবে সমতায় ফিরতে মরিয়া বার্সা দ্বিতীয় গোল হজম করে ৭০ মিনিটে। অ্যাটলেটিকোর লিড দ্বিগুণ করেন শার্লথের গোলে। ক্যাম্প নুতে দাপুটে পারফরমেন্সের পরও হেরে বড়সড় হোঁচট খেল বার্সেলোনা। ১৯ বারের চেষ্টায় এই ভেন্যুতে প্রথমবার জয়ের স্বাদ পেলেন সিমিওনে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের আরও খবর। দাপট ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। ইংলিশ জায়ান্ট লিভারপুলকে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠে ফরাসি জায়ান্টরা ২-০ গোলের জয় পেয়েছে অলরেডদের বিপক্ষে। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো লুই এনরিকের দল। বিবর্ণ একটা মৌসুম কাটাচ্ছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। প্রিমিয়ার লিগে আছে টেবিলের ৫ নম্বরে, নেই শিরোপার স্বপ্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে অল রেডদের। গোলের ব্যবধানে না হলেও পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির মাঠে গিয়ে রীতিমতো বিধ্বস্তই হয়েছে লিভারপুল। ম্যাচ জুড়ে নিজেদের খুঁজে ফিরেছিল আর্নে স্লটের দল। ৭৪% বলের পজিশনের পাশাপাশি গোলের জন্য 18টি শট নেয় লুই এনরিক শিষ্যরা। এর মাঝে 6টি ছিল লক্ষ্যে। এর বাইরে পিএসজি সুযোগ তৈরি করে হতাশ হয়েছে বহুবার। বিপরীতে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি লিভারপুল। সফরকারীরা 3টি শট নিলেও লক্ষ্যে ছিল না একটিও। শুরু থেকেই অলরেডদের চাপে রাখে পিএসজি। 11 মিনিটেই লিড পায় এনরিকের দল। উসমান ডেম্বেলে বল হারালেও সুযোগ পেয়ে উঁচু শটে বল জালে জড়ান ডুয়ে। ৩০ মিনিট পর পিএসজির একাধিক চেষ্টা ব্যর্থ করেন লিভারপুল গোলরক্ষক। সবচেয়ে দারুণ সুযোগটা মিস করেন ডেম্বেলে। ফাঁকায় বল পেয়েও গোলরক্ষক বরাবর শট নেন ফরাসি তারকা। দ্বিগুণ করা হয়নি লিড। লিভারপুল গোলের জন্য প্রথম শট নেয় বিরতির পর নেমে। অবশ্য হুগো একিতিকে সেই শট লক্ষ্যে রাখতে পারেনি। খানিক বাদে দেমবেলে পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে আবারও হতাশ করেছেন স্বাগতিক দর্শকদের। ৬৫ মিনিটে জোয়াও নেভেসের পাস থেকে স্কোর করেন কাভাৎসখেলিয়া। প্রতিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে দলের লিড দ্বিগুণ করেন তিনি। অলরেডরা এ নিয়ে সব মিলিয়ে টানা ৩ ম্যাচে হারের তিক্ততা পেল। গেল শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার আগে প্রিমিয়ার লিগে সবশেষ ব্রাইটনের মাঠে ২-১ গোলে হেরেছিল তারা। এই হারে অনেকটা কঠিন হয়ে গেল লিভারপুলের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ। তবে অ্যানফিল্ডে ম্যাচ হওয়ায় ভক্তরা অপেক্ষায় থাকবে দারুণ এক প্রত্যাবর্তনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। বিশ্বকাপের উন্মাদনা সবার কাছে পৌঁছে দিতে কানাডা জুড়ে ভিন্ন উদ্যোগ নিয়েছে আয়োজকরা। ফিফা কানাডা সেলিব্রেটস ট্যুরের মধ্য দিয়ে দেশটির প্রতিটি প্রদেশ ও অঞ্চলের কমিউনিটিতে ফুটবল রোমাঞ্চের খবর ছড়িয়ে দেওয়া হবে। আগামী ১ জুন নিউ ফাউন্ডল্যান্ডের মাউন্ট পার্লে শুরু হবে কানাডা সেলিব্রেটস ট্যুর। সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখানোর পাশাপাশি প্রতিদিন জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এসব আয়োজনে। উৎসবের মাধ্যমে প্রায় ৭৫% কানাডিয়ানের কাছে বিশ্বকাপের খবর পৌঁছাবে বলে আশা করছেন আয়োজকরা। তরুণ প্রজন্ম ফুটবলের প্রতি আগ্রহী হবে বলেও আশা তাদের। কানাডার টরন্টোতে রাতের নিস্তব্ধতা ভেঙে জমকালো আয়োজন। বিশ্বকাপের উন্মাদনা প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কানাডা সেলিব্রেটস রুট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে আয়োজকরা। চমৎকার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সে খবর পৌঁছে দিল বিশ্বকাপের সহ আয়োজক দেশটি। কানাডা সেলিব্রেটস রুট দেশটির প্রতিটি প্রদেশ ও অঞ্চলের কমিউনিটিতে ফুটবল রোমাঞ্চের খবর ছড়িয়ে দেবে। বিশ্বকাপে এবার প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ। ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সবচেয়ে বেশি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। এছাড়া কানাডাতে হবে ১৩টি ম্যাচ। এর মধ্যে ভ্যানকুভারে ৭টি এবং টরন্টো স্টেডিয়ামে মঞ্চস্থ হবে ৬ ম্যাচ।
বিশ্বকাপের টিকিট বিক্রির দিক থেকে কানাডা দ্বিতীয় স্থানে রয়েছে, তবে সেখানকার অনেক সমর্থকই পারেননি টিকিট কিনতে। মাঠে বসে যারা খেলা দেখতে পারছেন না তাদের জন্য চমৎকার উদ্যোগ নেওয়া হয়েছে এ আয়োজনের মধ্য দিয়ে। আগামী 1 জুন নিউ ফাউন্ডল্যান্ডের মাউন্ট পার্লে শুরু হবে কানাডা সেলিব্রেটস ট্যুর। এই সফরে সরাসরি ম্যাচ দেখানোর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিনামূল্যে উৎসবের মাধ্যমে প্রায় 75% কানাডিয়ানের কাছে বিশ্বকাপের খবর পৌঁছাবে বলে আশা করছেন আয়োজকরা। এই উদ্যোগটি এমন সমর্থকদের সম্পৃক্ত করার জন্য তৈরি করা হয়েছে যারা টরন্টো এবং ভ্যাঙ্কুভারে নির্ধারিত 13টি বিশ্বকাপের ম্যাচের টিকিট কাটতে পারেননি। ফিফা বিশ্বকাপ আমাদের দেশের সব সম্প্রদায়ের কাছে নিয়ে যেতে চায়, যা আমাদের জনসংখ্যার 75% মানুষের কাছে পৌঁছাবে। এর জন্য 38টি স্থান নির্ধারণ করেছি আমরা। সেখানে মানুষ ফিফা এবং আমাদের সকল অংশীদারদের নিয়ে আয়োজিত এই বিনামূল্যের অনুষ্ঠানটিগুলো দেখতে পাবে। কানাডা সেলিব্রেটস ট্যুরের উদ্দেশ্য হলো এই সুন্দর খেলা এবং আমাদের কানাডীয় পরিচয়কে উদযাপন করা, আমাদের সম্প্রদায়গুলোকে শক্তিশালী করা। এই মুহূর্তে এমন অনেক তরুণ কানাডীয় আছেন যারা খেলাটি শিখছে, বড় স্বপ্ন দেখছে এবং সম্ভাবনার এক নতুন জগৎ আবিষ্কার করছে। এই আয়োজন তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি আগ্রহী করবে। আমরা খুবই ভাগ্যবান যে 2026 ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির দিক থেকে কানাডা দ্বিতীয় স্থানে আছে। এই আয়োজন সেই সব কমিউনিটির কাছে নিয়ে যেতে চাই যারা হয়তো স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখার মতো ভাগ্যবান নয়। আমরা প্রতিটি স্তরে সাধারণ মানুষকে ফুটবল বিশ্বকাপ উদযাপন করার সুযোগ করে দিতে চাই। বিশ্বকাপ সবার জন্যই উন্মুক্ত ও সহজলভ্য। এই আয়োজন দিয়ে সেটাই সবার কাছে তুলে ধরতে চান আয়োজকরা। পারভিন আক্তার, সময় সংবাদ। অবসর ভেঙে আবারও উরুগুয়ের জাতীয় দলে ফিরতে চান লুইস সুয়ারেস। দেশটির গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে 39 বছর বয়সী ফরওয়ার্ড জানান বিশ্বকাপ খেলতে চান তিনি। এর আগে দলে তরুণদের জায়গা করে দিতে 2024 সালের সেপ্টেম্বরে অবসরের ঘোষণা দিয়েছিলেন। ফুটবল দুনিয়ায় মেধাবী এক তারকা লুইস সুয়ারেজ। প্রতিভা থাকার পরেও যার নামের পাশে প্রশংসার সঙ্গে সমানতালে সঙ্গী হয়েছে বিতর্ক। সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন সতীর্থকে কামড় দিয়ে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার মাসুল দিতে হয়েছিল উরুগুয়েকে। অপেশাদার আচরণের কারণে বার কয়েক নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছিল তার ক্যারিয়ারে। জাতীয় দলে সুয়ারেজের অবদানও কম নয়। 2007 সালে উরুগুয়ের জার্সিতে অভিষেকের পর থেকে নিজেকে উজাড় করে দিয়ে আক্রমণ ভাগে হয়ে ওঠেন নির্ভরতার প্রতীক। 143 ম্যাচে 69 গোল করেছেন সুয়ারেজ। উরুগুয়ের জার্সিতে তার চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি। 2023 সাল থেকে হাঁটুর চোটের সঙ্গে নিয়মিত লড়াই করেছেন। অবশেষে 2024 সালের 7 সেপ্টেম্বর বিদায়ের ঘণ্টা এসেই যায় তার। প্যারাগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে বিদায়ী ম্যাচ খেলেন 39 বছর বয়সী এই ফরওয়ার্ড। গোল শূন্যভাবে শেষ হওয়া সে ম্যাচে পুরো 90 মিনিটে মাঠে ছিলেন সুয়ারেজ। ম্যাচ শেষে অশ্রু ভেজা চোখে সমর্থকদের কাছ থেকে বিদায় নেন তিনি। বিদায়ের ক্ষণে তার সঙ্গী হয়েছিলেন স্ত্রী ও সন্তানরাও। জাতীয় দল থেকে বিদায়ের পর ক্লাব ফুটবলে পুরোপুরি মনোযোগ দেন। 2024 সালে প্রিয় বন্ধু মেসির অনুপ্রেরণায় যোগ দেন ইন্টার মায়ামিতে। ফ্লোরিডার ক্লাবটিতে 58 ম্যাচে 31 গোল করেছেন সুয়ারেজ। সবশেষ মেজর লিগ সকারে অস্টিনের বিপক্ষে মায়ামির দীর্ঘ অপেক্ষার নো স্টেডিয়ামের অভিষেক ম্যাচেও তার গোলেই হার এড়িয়েছিল দল। 2-2 গোলের ড্রয়ের দিন মেসির সঙ্গে একটি গোলও করেন সুয়ারেজ। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে দুয়ারে যখন কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ ফুটবল, তখন আবারও স্মৃতিকাতর সুয়ারেজ। যেহেতু ফর্মে আছেন তাই স্বপ্ন দেখতে দোষ কি? দেশটির গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন। জানালেন আবারও উরুগুয়ের জার্সি গায়ে জড়াতে চান। যদি নির্বাচকরা তাকে বিশ্বকাপের জন্য যোগ্য মনে করে তাহলে ফিরতে প্রস্তুত আছেন তিনি। অবসরের সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল বলেও এ সময় স্বীকার করে নেন তিনি। তরুণদের সুযোগ করে দিতে আমি জাতীয় দল থেকে অবসরে গিয়েছিলাম, কারণ আমার তখন মনে হয়েছিল আমি দীর্ঘ সময় স্কোয়াডে থাকার উপযোগী নই। কিন্তু আবার যদি তাদের আমাকে প্রয়োজন হয় আমি ফিরতে প্রস্তুত আছি। উরুগুয়ের হয়ে খেলা প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে। আমি যতদিন সুস্থ ও ফিট আছি ততদিন জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখে যাব। ফুটবলে সবসময় প্রত্যাশা পূরণের জন্য আবেগ ও স্বপ্ন আপনাকে তাড়না যোগাবে। আমি বেশ কিছু কারণে অবসরে গিয়েছিলাম, যদিও সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য ছিল বেশ কঠিন। 2026 বিশ্বকাপে আবারও উরুগুয়ের স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে প্রস্তুত আছি আমি। 2026 বিশ্বকাপে এবার এইচ গ্রুপে খেলবে উরুগুয়ে। তাদের প্রতিপক্ষ হিসেবে আছে সৌদি আরব, কেপ ভার্দে ও স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ।
মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিচ্ছেন ক্লাবটির প্রধান নির্বাহী হোসে আনহেল সানচেজ। মৌসুমের শুরুতে শাবি আলোনসোকে কোচের দায়িত্ব দিতে মূল ভূমিকা পালন করেছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত তা হিতে বিপরীত হওয়ায় অনেকটা বাধ্য হয়েই রিয়ালের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানছেন ক্লাবের প্রধান নির্বাহী। অন্যদিকে ক্লাবের টানা হারের মাঝে সামনে এসেছে কোচ আরবেওলা ও অধিনায়ক দানি কারভাহালের দ্বন্দ্বের খবর। হঠাৎ করেই সংকটে রিয়াল মাদ্রিদ, টানা 2 হার যেন বদলে দিল সবকিছু। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে এবারও খালি হাতে মৌসুম শেষ করার শঙ্কার মুখে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি। মায়োর্কার কাছে হেরে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের রেসে অনেকটাই পিছিয়ে গেছে লস ব্লাঙ্কোস। এক যুগেরও বেশি সময় পর বায়ার্নের কাছে হেরে ইউসিএল এর কোয়ার্টার থেকেও বিদায় নেয়ার সামনে চ্যাম্পিয়ন্স লিগের রাজারা। শুধু মাঠ না, মাঠের বাইরেও দেখা যাচ্ছে সংকট। সান্তিয়াগো বার্নাব্যুতে ইসলাম বিরোধী স্লোগান দেয়ায় রিয়াল সহ চাপে আছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও। এর মাঝেই নতুন গুঞ্জন, ক্লাবের এক শীর্ষ কর্তা মৌসুম শেষে ছেড়ে যাবেন সান্তিয়াগো বার্নাব্যু। 2000 সালে ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে রিয়াল মাদ্রিদে যোগ দেন হোসে আনহেল সানচেজ। এরপর থেকে তিনি ক্লাবের প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন। বর্তমানে ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন এই অভিজ্ঞ ফুটবল প্রশাসক। 2 দশকেরও বেশি সময় ধরে সানচেজ ক্লাবের প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রম পরিচালনায় প্রধান ভূমিকা পালন করেছেন। পেরেজের সঙ্গে সানচেজ এমন একটি মডেল তৈরি করেন যা আধুনিক ফুটবল ব্যবসার ধারা বদলে দেয়, যার ফলে রিয়াল মাদ্রিদ শুধু ট্রফি জেতেনি, একটি শক্তিশালী আর্থিক কাঠামো ও বৈশ্বিক ব্র্যান্ড শক্তিতে পরিণত হয়েছে। ইউরোপীয় ফুটবলে রিয়ালের ধারাবাহিক আধিপত্যের পেছনে বড় অবদান আছে সানচেজের। তবে শাবি আলোনসোকে কোচের দায়িত্ব দেয়াটাই শেষ পর্যন্ত হয়তো কাল হলো। মৌসুম শেষে দীর্ঘ সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন তিনি, যা নিশ্চিতভাবেই ক্লাবটির জন্য এক বড় ধাক্কা। মাঠের পারফরমেন্সের বাজে অবস্থার মধ্যে যোগ হয়েছে ফুটবলার কোচের দ্বন্দ্বের খবর। শাবি আলোনসোর সঙ্গে ভিনি জুনিয়রের শীতল সম্পর্কের কথা অনেকটা ওপেন সিক্রেট ছিল। এবার সামনে এসেছে দানি কারভাহাল ও আরবেলোয়ার বাদানুবাদের খবর। টানা 2 ম্যাচে দলের নিয়মিত অধিনায়ককে মাঠেই নামাননি রিয়াল বস। এই 2 ম্যাচে হেরেছে মাদ্রিদিস্তারা। বিষয়টিকে ভালোভাবে নেননি কারভাহাল। একসময় রিয়ালে একই সঙ্গে খেলেছেন এই দুজন, তবে অভিজ্ঞতার চেয়ে এবার তারুণ্যকে বেশি প্রাধান্য দিচ্ছেন আরবেলোয়া। গেল ফেব্রুয়ারিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে কারভাহালকে বাদ দিয়ে একাডেমির ফুটবলার জিমিনেসকে একাদশে খেলানোর পর প্রকাশ্যে কোচের সঙ্গে তর্ক করতে দেখা যায় কারভাহালকে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কোচ খেলোয়াড়ের এমন দ্বন্দ্বের খবর নিশ্চিতভাবেই ক্লাবটির জন্য ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দিনাজপুরের বীরগঞ্জের ঢেপা নদীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী নৌকা বাইচ প্রতিযোগিতা। আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতা দেখতে নদীর 2 তীর জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আয়োজকরা জানিয়েছেন, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি নারীদের ক্ষমতায়ন ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করাই মূল লক্ষ্য। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে। বুধবার ঢেপা নদীর স্লুইস গেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দুপুর থেকেই হাজারো দর্শকের ভিড়। বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্সের উদ্যোগে আয়োজন করা হয় এই নৌকাবাইচ প্রতিযোগিতা। এতে অংশ নেওয়া বিভিন্ন দলের মাঝিদের ছন্দময় বৈঠা চালানো, নৌকার গতি এবং সমন্বিত কসরত দর্শকদের মুগ্ধ করে। পুরো নদী এলাকা জুড়ে মুহুর্মুহু করতালি এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। আমরা সহ আমাদের যে নতুন প্রজন্ম, তারা এই খেলাটা দেখতেছে অনেক আনন্দিত। তারা খেলা দেখে আমাদেরকে খুব ভালো লাগছে। আমরা প্রত্যেক বছরে যাই, এখানে যখন খেলাধুলা হয় সুন্দরভাবে মহিলার খেলা দেখতে আরো ভালো লাগতেছে। সবসময় চেষ্টা করি যেন এই সময় এই সব আয়োজনের মধ্য দিয়ে আমরা যেন মাদক থেকে দূরে থাকি। উদ্দেশ্যই একটাই, যাতে তারা মাদকের কাছে ছুটে না যায় এবং আমাদের দেশকে একসঙ্গে সুন্দরভাবে সম্পৃক্ত বজায় রেখে তারা দেশকে গড়ার লক্ষ্যে কাজ করে। এরকম উদ্যোগে সন্তুষ্ট প্রতিযোগীরা নৌকাবাইচ প্রতিযোগিতা অংশ নিতে পেরে খুশি তারা। আমাদের উদ্দেশ্য হলো এটা যেন আমরা যুগ যুগ ধরে আরো সামনেতে খেলতে পারি। এটা করাতে অনেক লোকজন হয়েছে, সবারই খুশি, সবাই আনন্দ ভোগ করতেছে, আমরাও খুশি। নৌকা প্রতিযোগিতা খেলা দিতে পাচ্ছি, আমাদেরকে খুব আনন্দ লাগছে। এরকম খেলা আমরা প্রতি বছরে
চাই আমাদের এই নৌকা খেলা আরো জন প্রতিযোগিতা আসে, আমরা এর পরেবারে আরো অংশগ্রহণ করতে যেন পারি। প্রতিযোগিতার মূল লক্ষ্যই ছিল তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। মাদক মুক্ত সমাজ গঠনে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান তারা। মানুষকে উদ্বুদ্ধ করে যাচ্ছি যেন সমাজের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে এই মাদক নির্মূল করা সম্ভব হয়, যেন আমি আমার সন্তানকে মাদক থেকে মুক্ত রাখতে পারি, সুন্দর একটি সুনাগরিক হিসেবে এই দেশকে উপহার দিতে পারি। সুস্থ বিনোদন এবং সমাজ বিনির্মাণে গ্রাম্য পরিবেশে এ ধরনের আয়োজন সাধারণ মানুষকে আরো উৎসাহিত করবে বলে বিশ্বাস স্থানীয় প্রশাসনের। সুস্থ বিনোদনের অভাবেও অনেক সময় আমাদের এই মাদকগুলো ছড়ায়। এটা একটা সুন্দর একটা গ্রামের নৌকা বাইচ, যেটা একটা গ্রামীণ লোকজ একটা সংস্কৃতিও বটে, পাশাপাশি এটা আপনাদের একটা বিনোদনের অন্যতম অংশ। পুরুষ ও নারী উন্মুক্ত নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেন মোট 70 জন প্রতিযোগী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ এবং ট্রফি তুলে দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। সময় সংবাদ, দিনাজপুর। দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ম্যাচ। পৌরসভা পর্যায়ের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বালিকাদের এই টুর্নামেন্ট শুরু হয়। 1-0 গোলে ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে হারিয়ে বাংলা হিলি 1 মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল জয়ী হয়। এতে পৌরসভা পর্যায়ের 10টি ফুটবল দল অংশ নিচ্ছে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিপিএল ক্লাবগুলোর সঙ্গে পিসিবি সভাপতির বৈঠক। এ মাসেই খেলা শুরু করতে চায় বোর্ড। সুপার লিগ না হলেও বাড়ছে পার্টিসিপেশন ফি, থাকছে না বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ। এই বছর ফরেন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে, সবগুলি ক্লাব একসাথে রাজি হয়েছে। সাকিবের প্রাণ নিয়ে স্ট্যান্ডবাজি করেছে ফারুক বুলবুলের বোর্ড। মন্তব্য কোয়াব সভাপতি মিঠুনের। দেশের ক্রিকেটের সাক্ষী তামিমকে সমর্থন দেওয়ার আহ্বান। সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি। এবং ফিট থাকার পরও সিঙ্গাপুরের বিপক্ষে একাদশের সুযোগ না দেওয়ায় কাবরেরার ওপর জামালের ক্ষোভ। সান মারিনো ম্যাচে রোনান সুলিভানকে দেখতে চান JB6। আমি পার্সোনালি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, টু বি অনেস্ট। এটা স্বাভাবিক, এটা যেটা খেলে না ওরা অফকোর্স ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি অ্যাজ আ ক্যাপ্টেন একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড। এই ছিল খেলার সময়ের পর। প্রবাসের সময় সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।